কালকের বৃষ্টি আর কুয়াশার পর আজকের ওয়েদারটা বেশ পরিষ্কার, একদম রোদ ঝলমেলে পরিবেশ। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। ওয়েলকাম টু মেঘ ও পাহাড়ের কাব্য। গুড মর্নিং। কালকে আমরা জংশন থেকে স্কুটি রেন্ট নিয়ে আমরা রওনা হয়েছিলাম কালিম্পংয়ের ফিকেলে গাঁয়ের উদ্দেশ্যে, কিন্তু পাহাড়ের ওয়েদার এত খারাপ এবং বৃষ্টির সাথে কুয়াশা, জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা কিছুটা উঠে আর রিস্ক নেইনি, আমরা আবার নেমে আমরা চলে এসেছি মূর্তিতে। মূর্তিরই একটি রিসর্ট, শ্যামলী ইকো রিসর্টে আমরা কালকে ছিলাম। আর বৃষ্টিতে আর কালকে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি করে, এবং কালকে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, সেই জন্য আর ভিডিও করাও হয়নি। এখন আমরা বেরোবো ব্রেকফাস্ট করে, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমে একটু ঘুরে দেখলাম শ্যামলী ইকো রিসর্টটা। ভোরের ঠান্ডা হাওয়া, চারপাশে পাখির ডাক আর নদীর শান্ত শব্দে সকালটা যেন আরো সুন্দর হয়ে উঠেছিল। প্রকৃতির মাঝে এরকম শান্ত নিরিবিলি একটি রিসর্ট, পাশেই মূর্তি নদী। আপনি বিকেলবেলা সন্ধ্যার দিকে গিয়ে বসে থাকতে পারবেন। প্রচুর ময়ূর ডাকে এখানে, ময়ূর সন্ধ্যাবেলা করে ময়ূর দেখা যায়। আর রাত্রে এখান থেকে বেরোতে দেয় না, হাতি বেরোয় সেই কারণে। আর রিসর্টটাও খুব সুন্দর। এই এখানে সুইমিং পুল, রিসর্টটা চারিদিকে গাছ, এখানে একটা গাছ। এটা ব্যাংকোয়েট, আপনাদের বাড়ির অনুষ্ঠানও চাইলে আপনারা এখানে এসে করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যদি আপনারা আসতে চান। এইখান দিয়ে 3-4 মিনিট হাঁটলেই নদী, এবং তার ওপারে যে ফরেস্ট, সেটা গরুমারা অভয়ারণ্যের মধ্যে পড়ছে। এখন আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। চলুন রুমে যাওয়া যাক। কিভাবে আসবে আর আপনাদের এখানে রুমের প্রাইস কীরকম আছে, আর আসার জন্য তো দু ধরনের ব্যবস্থা রয়েছে। ট্রেনের ব্যবস্থা আছে, মানে অনেক কেউ গাড়ি নিয়েও আসে। এয়ারপোর্টেরও সুবিধা আছে। এয়ারপোর্ট যেরকম নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরা, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউমাল জাংশন। এনজিপিতেও অনেকে নামে, এনজিপি থেকেও চলে আসে। আমাদের নিজস্ব ট্রাভেল ডেস্কও আছে, ইনফরমেশন দিলে পরে আমরা গাড়ি পাঠিয়ে দিই। এমবিএস তো আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আমাদের এমনি রুম রেন্ট স্টার্ট আছে 2000 থেকে। ডাবল বেডের রুম আছে, 4 বেড আছে, 6 বেড আছে, কটেজ আছে। এবং কেউ যদি চায় প্যাকেজে, সেটাও অ্যাভেলেবেল। প্যাকেজও প্রোভাইড করি আমরা। পার হেড পার প্যাকেজ হয়ে যায়। গাড়িরও সুবিধা রয়েছে, নিজস্ব পার্কিং আছে আমাদের। রিসর্টের চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা, খোলা মাঠ আর শান্ত পরিবেশ সত্যি মনটা ভালো করে দেওয়ার মতো। আমাদের জলখাবার চলে এসছে। জলখাবারে ছিল লুচি, আলুর সবজি আর সিদ্ধ ডিম। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন বেরোবো। কোথায় বেরোবো আমরা বেরোবো যেদিকে দু চোখ যায়, আজকে ঘুরে বাইক জমা দিয়ে আমরা বাড়ি চলে যাবো, কারণ আমাদের বাড়িতে বউরা ডাকছে। এখন আমাদের বেরোনোর পালা। আর আপনাদেরকে তো বললাম প্রচণ্ড ঝড়, বৃষ্টি এবং কুয়াশার জন্য কাল আমরা পাহাড় থেকে নেমে এসেছি। তো এখন আমরা বেরোবো, সাইট সিন করবো কিছু, তারপরে রাতে বাস ধরে বাড়ি। আমরা ছিলাম একদম মূর্তি নদীর পাশেই, আর রুমের জানলা খুললেই দেখা যাচ্ছিল নদীর অপূর্ব দৃশ্য। এছাড়াও শ্যামলী ইকো রিসর্টে রয়েছে ব্যাংকোয়েট হল, এবং এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। তাই শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির মাঝে একদিনে শান্তিতে সময় কাটাতে চাইলে মূর্তি নদীর শ্যামলী ইকো রিসর্টে আপনি অবশ্যই আসতে পারেন। নদী, জঙ্গল আর পাহাড়ের শান্ত পরিবেশ, এই জায়গাটা সত্যি মনকে অন্যরকম একটা শান্তি দেয়। নদীতে জল আছে, ভালোই জল আছে, এটা বোঝা যাচ্ছে। এই যে নদী, ওইদিকে একটা গরুমারা ফরেস্ট।
কালকে বিকেলে মোবাইলে চার্জ ছিল না। কাল বিকেলে মোবাইলে একদম চার্জ ছিল না, তাই মোবাইলটা রুমেই রেখে এসেছিলাম। আর সত্যি বলতে সেটাই হয়তো সব থেকে ভালো হয়েছে, কারণ এই ব্যস্ত জীবনে আমরা সবসময় ফোন, নোটিফিকেশন আর সোশ্যাল মিডিয়ার মাঝেই আটকে থাকি। কিন্তু সব কিছুকে দূরে রেখে শুধু প্রকৃতির সাথে সময় কাটিয়েছিলাম আমি আর আমার বন্ধু। মূর্তি নদীর পাড়ে বসে কাটিয়ে দিয়েছিলাম পুরো বিকেলটা। সামনের নদীর জলের কলকল শব্দ, চারপাশের জঙ্গলের নীরবতা আর দূর থেকে ভেসে আসা ময়ূরের ডাক। উফ, সেই অনুভূতিটা ভাষায় বোঝানো সত্যি কঠিন। মনে হচ্ছিল মনটা যেন ধীরে ধীরে সব ক্লান্তি ভুলে শান্ত হয়ে যাচ্ছে। চলুন তাহলে এবার রওনা দেওয়া যাক নাম না জানা কোনো পথের উদ্দেশ্যে, যেখানে হয়তো অপেক্ষা করছে নতুন কিছু দৃশ্য, নতুন কিছু গল্প আর সুন্দর কিছু অনুভূতি। আমরা শ্যামলী ইকো রিসর্টে প্যাকেজ হিসেবে ছিলাম। আমরা বিকেলের দিকে শ্যামলীতে পৌঁছেছিলাম, আর আমাদের প্যাকেজের মধ্যে ছিল ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট। সব মিলিয়ে আমাদের প্রায় 1350 টাকা মাথাপিছু খরচ হয়েছিল। পরিবেশ, লোকেশন আর ওভারঅল এক্সপিরিয়েন্স অনুযায়ী জায়গাটা আমাদের সত্যি বেশ ভালো লেগেছে। আপনারা শ্যামলী ইকো রিসর্টে আসতে চাইলে শিলিগুড়ি থেকে চালসাগামী বাসেও আসতে পারেন। চালসায় নেমে সেখান থেকে আপনাদের বাতাবাড়ি আসতে হবে এবং বাতাবাড়ি থেকে রিসর্ট অবধি 20 থেকে 30 টাকার মধ্যে আপনারা টোটো পেয়ে যাবেন। আমার এই ট্র্যাভেল ব্লগটা শুধু পাহাড়, মেঘ বা নতুন জায়গা ঘোরার গল্প নয়, এটা আমার কাছে কিছু হারিয়ে যাওয়া সময়কে আবার ছুঁয়ে দেখার চেষ্টা। একটা সময় ছিল যখন বন্ধুরাই ছিল আমার পুরো পৃথিবী। হাসি, আড্ডা, হঠাৎ প্ল্যান আর একসাথে ঘুরতে বেরিয়ে পড়া, সেই সব মুহূর্ত আজ মনে পড়ে। আমাদের প্রথম মনে রাখার মতো ট্রিপ, 8 জন বন্ধু একসাথে। রাজু, গৌরবদা, সাগর, আকাশ, অনুপ, প্রসেন, অর্ক আর আমি। সময় বদলেছে, সবাই আজ নিজেদের জীবনে ব্যস্ত। কেউ দূরে চলে গেছে, কেউ আর আগের মতো সময় পায় না, কিন্তু আমি আজও তাদের খুব মিস করি। আর সেই কারণেই হয়তো মেঘ ও পাহাড়ের কাব্য শুরু করা। যখনই কোনো রাস্তা, পাহাড়, বৃষ্টি বা কোনো দৃশ্য আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে, আমি আপনাদের সেই গল্পগুলো শোনাবো। কারণ কিছু স্মৃতি কখনো হারিয়ে যায় না, ওগুলো শুধু পথের মাঝে মাঝে কোথাও অপেক্ষা করে। তাহলে চলুন আজকের যাত্রা পথের দিকে এগিয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, আমি কিন্তু আমার বন্ধুদের গল্প শোনাবো মাঝে মধ্যে আপনাদেরকে। আমরা এগিয়ে চলেছি চালসার দিকে, আর চালসা থেকে বাঁক নিয়ে আমরা রওনা দেব সামসিংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজ প্রকৃতি আর অজানা পথের টান নিয়ে এগিয়ে চলেছি নতুন এক গল্পের দিকে। চলুন দেখা যাক সামসিংয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে। In this house of cards.
চালসা পেরিয়ে এবার আমরা উঠে পড়লাম সামসিংয়ের রাস্তায়। শুরুতেই রাস্তা বেশ খানিকটা উঁচুতে উঠতে থাকে। একদিকে পাহাড়ি বাঁক, অন্যদিকে সবুজে ঢাকা পরিবেশ। আর এই পথের সৌন্দর্য অনুভব করতে করতেই চলুন এবার যাওয়া যাক। আমার এই ট্র্যাভেল ব্লগের মাঝে মাঝেই আমি তোমাদের সাথে আমার কিছু পুরনো ট্রিপের ছবি শেয়ার করব, কারণ সেই মুহূর্তগুলোর কোনো ভিডিও আমার কাছে নেই, কিন্তু অনেক ছবি রয়ে গেছে। আর সেই ছবিগুলোই আমাকে বারবার ফিরিয়ে নিয়ে যায় পুরনো দিনে। প্রতিটা ছবির সাথে জড়িয়ে আছে এক একটা গল্প, এক একটা মানুষ, আর কিছু অসম্ভব সুন্দর অনুভূতি। আর যখন সেই ছবিগুলোর দিকে তাকাই, মনে হয় যেন সময়টা আবার একটু ফিরে এসেছে। কারণ কিছু স্মৃতি শুধু চোখে দেখা যায় না, সেগুলো মনেও অনুভব করা যায়। আর সেই অনুভূতিগুলোই আমি ধীরে ধীরে তোমাদের সাথে ভাগ করে নিতে চাই মেঘ ও পাহাড়ের কাব্যের প্রত্যেকটা যাত্রায়। কালকের কুয়াশা আর বৃষ্টি ভেজা পরিবেশ, আর আজকের এই রোদ ঝলমেলে সুন্দর সকাল, প্রকৃতির যেন দুই রকম রূপই দেখতে পেলাম আমরা। আর সত্যি বলতে এই দুই আলাদা পরিবেশ আমাদের যাত্রাটা আরও বেশি মেমোরেবল হয়ে উঠছে। প্রতিটা পথ, প্রতিটা মুহূর্ত আমরা ভীষণভাবে এনজয় করছি। এই ছবিটা আমাদের জীবনের খুব সুন্দর একটা সময় স্মৃতি। 2025 সালের ফেব্রুয়ারি মাসে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। তাকদা, সিটং আর লেপচা জগৎ, এই কয়েকটা জায়গা শুধু আমাদের ট্রিপের ডেস্টিনেশন ছিল না, এগুলো হয়ে উঠেছিল আমাদের বন্ধুত্বের সবচেয়ে সুন্দর অধ্যায়। এই ছবির ভেতরে শুধু কয়েকটা মুখ নেই, আছে অসংখ্য হাসি, রাতভর আড্ডা, পাহাড়ি রাস্তার গল্প আর একসাথে বেঁচে থাকার অনুভূতি। হয়তো আজ তারা অনেক দূরে, সময়, কাজ আর জীবনের ব্যস্ততা আমাদের আলাদা করে দিয়েছে, কিন্তু আমি চাই না আমাদের এই স্মৃতিগুলো হারিয়ে যাক। এই ট্র্যাভেল ব্লগটা শুধু নতুন জায়গা ঘোরা নয়, এটা আমাদের বন্ধুত্বকে আবার একটু করে বাঁচিয়ে রাখার চেষ্টা। হয়তো কোনো দিন তারা এই ভিডিওগুলো দেখবে সেই রাস্তা, সেই পাহাড়, সেই গল্পগুলো, আর বুঝবে আজও আমি সেই দিনগুলো ভুলিনি। আমি চাই না আমাদের সম্পর্কগুলো সময়ের সাথে সাথে শুধু স্মৃতি হয়ে যাক। আমি চাই এই ব্লগের প্রতিটা ফ্রেমে আমাদের হাসি, পাগলামি আর একসাথে কাটানো মুহূর্তগুলো বেঁচে থাকুক। সেই কারণেই মেঘ ও পাহাড়ের কাব্য আমার কাছে শুধু একটা ইউটিউব চ্যানেল নয়, এটা আমাদের বন্ধুদের হারিয়ে না ফেলার একটা ছোট্ট প্রচেষ্টা। আমাদের এই ফ্রেন্ড গ্রুপটার প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা আলাদা গল্প আছে। কেউ খুব শান্ত, কেউ খুব আবেগী, কেউ আবার সবসময় সবাইকে হাসিয়ে রাখে। আর সেই মানুষগুলোর মধ্যেই একজন ছিল অনুপ। সবাইকে একসাথে কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে একটা মুহূর্তকে প্রাণবন্ত করে তুলতে হয়, ও খুব ভালো জানতো। ওর হাসি, ঠাট্টা, কমেডি, পাগলামি সব কিছু মিলিয়ে ও যেন পুরো ট্রিপটার প্রাণবিন্দু ছিল। যখন সবাই একটু চুপ হয়ে যেত, অনুপই আবার সবাইকে একসাথে হাসিয়ে তুলতো। গান, আড্ডা, মজা, ও যেন পুরো টিমটার এনার্জি ছিল। আজও সেই মুহূর্তগুলো মনে পড়লে মনে হয় বন্ধুত্ব আসলে শুধু একসাথে ঘোরা নয়, বন্ধুত্ব মানে কিছু মানুষ যারা একটা সময় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি বানিয়ে দেয়। আমাদের পুরো ট্রিপের সবচেয়ে বড় ভরসা ছিল রাজু। কোথায় যাব, কোথায় থাকব, কখন গাড়ি নিতে হবে, কোন রাস্তা ভালো, এই পুরো ম্যানেজমেন্টটাই ও সামলে নিত। আমরা হয়তো শুধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তাম, আর রাজু সব কিছু এমনভাবে গুছিয়ে রাখতো যাতে আমাদের কোনো চিন্তাই করতে না হয়। ট্রিপের মাঝে অনেক সময় এমন কিছু মানুষ থাকে যারা সামনে থেকে খুব বেশি কিছু বলে না,
কিন্তু পুরো যাত্রাটাকে সহজ আর সুন্দর করে তোলে। রাজু ঠিক তেমনই ছিল। আজ বুঝি একটা ভালো ট্রিপ শুধু জায়গার জন্য মনে থাকে না, মনে থাকে সেই মানুষগুলোর জন্য যারা পুরো যাত্রাটাকে পরিবারের মতো আগলে রাখে। সাগর, ও ছিল আমাদের ট্রিপের সবচেয়ে শান্ত কিন্তু একটা সুন্দর অংশ। ও খুব ভালো কথা বলতে পারে। পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিংবা রাতের আড্ডায় ওর গল্পগুলো শুনতে আলাদা ভালো লাগতো। আর ওর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, ও দারুণ ছবি তুলতে পারে। আমাদের অনেক সুন্দর মুহূর্ত, অনেক অগোচরে হাসি, অনেক মেঘে ঢাকা রাস্তা আজও স্মৃতিতে বেঁচে আছে শুধু সাগরের তোলা ছবির জন্য। প্রসেন এক কথায় লাজবাব একটা ছেলে। আমরা একবার ডুহার্সে ঘুরতে গিয়েছিলাম। প্রসেন হোমস্টের কেয়ারটেকারকে জিজ্ঞেস করছে যে, কাকু তু তু করলে তো কুকুর চলে আসবে, হাতিকে কি বলে ডাকলে আসবে? আসলে আমাদের গ্রুপের প্রত্যেকটা ছেলেই আলাদা। গৌরবদা আমাদের ট্রিপগুলোর একটা গুরুত্বপূর্ণ মানুষ ছিল। গৌরবদার সাথে জড়িয়ে অসংখ্য স্মৃতি। খুব শান্ত, ভদ্র আর দায়িত্ববান একটা মানুষ। যে কোনো পরিস্থিতিতে নিজেকে গুছিয়ে নিতে পারত আর পুরো গ্রুপের সাথে তাল মিলিয়ে চলতো। ট্রিপে অনেক সময় ছোট ছোট সমস্যা হতো, কিন্তু গৌরবদা সব কিছু খুব সহজভাবে ম্যানেজ করে নিত। কখনো বিরক্ত হতে দেখিনি। আর একটা জিনিস আমি কখনো ভুলবো না, আমাদের পাশে থাকার জন্য ওর সাহায্য। বিশেষ করে ট্রিপের সময় ফাইন্যান্সিয়াল দিক থেকেও গৌরবদা অনেকবার সাহায্য করেছে। আজ বুঝি বন্ধুত্ব শুধু একসাথে ছবি তোলা বা ঘুরে বেড়ানো নয়, বন্ধুত্ব মানে এমন কিছু মানুষ যারা নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থাকে। আকাশ, সত্যি বলতে ওকে নিয়ে আলাদা করে কি বলবো বুঝি না। ভীষণ ভালো একটা ছেলে। সময় বদলেছে, আজও নিজের কর্মজীবন নিয়ে কলকাতায় ব্যস্ত। তবুও ওকে মনে পড়লেই সবসময় মনে পড়ে ওর এই প্রাণ খোলা হাসিটা। আড্ডার মাঝে হঠাৎ এমন একটা 5 লাইন বলবে যে সবাই হেসে উঠবে। ওর কথার মধ্যে একটা আলাদা উষ্ণতা ছিল। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো ও সবসময় সবাইকে একসাথে ধরে রাখতে চাইতো। আর সবাই নিজের নিজের জীবনে দূরে সরে গেলেও আকাশদের মতো কিছু মানুষ বন্ধুত্বের মানেটা আজও বাঁচিয়ে রাখে। অর্ক, কলেজ লাইফ থেকে শুরু হওয়া একটা বন্ধুত্ব। কলেজের করিডোর, আড্ডা, ক্লাস ফাঁকি সব কিছুর সাথে কোথাও না কোথাও অর্ক জড়িয়ে আছে। সময় আজ সবাইকে আলাদা পথে নিয়ে গেছে। ও এখন চাকরির জন্য বিহারে পোস্টেড। তবু পুরনো দিনের কথা উঠলেই সবার আগে মনে পড়ে ওর এই সরল রাগ আর হাসিটা। অর্ক খেতে খুব ভালোবাসতো, আর সেই কারণেই আমরা সবাই মিলে ওকে নিয়ে কত মজা করেছি। ওকে খ্যাপানো যেন আমাদের একটা আলাদা বিনোদন ছিল। আর ও একটু রেগে গেলেই আমরা আরও বেশি করে ওকে খ্যাপাতাম, আবার তারপর সবাই মিলে হেসে গড়াগড়ি খেতাম। সত্যি আজ ভাবলে খুব ছোট ছোট মুহূর্তগুলো, স্মৃতিগুলোকে সাথে নিয়েই এই পথ চলা। জানি না আবার কবে সবাই একসাথে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব, আবার কবে পাহাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে একসাথে ছবি তুলব, আড্ডা দেব। আমি সেই দিনের অপেক্ষায় আছি। ততদিন চলুক, যেখানে আছি, যেমন আছি। সেই পুরনো ট্রিপটার গল্প বলতে বলতে কখন যেন একটু আবেগেই ভেসে গিয়েছিলাম। কিছু স্মৃতি সত্যি এমন হয় যেগুলো সময় পেরিয়েও ঠিক একই রকম থেকে যায়। তবে চলুন এবার আবার ফিরে আসা যাক বর্তমানের পথে, আর এগিয়ে যাওয়া যাক সামসিং এর দিকে। কি কেমন লাগছে মেঘ ও পাহাড়ের কাব্যের এই গল্প আর সাথে পথ চলা? চলো, বন্ধুত্বের গল্প আজ এইটুকুই থাক। আবারও কোনো এক অপরূপ রাস্তায়, পাহাড়ি বাঁক কিংবা মেঘে ঢাকা সন্ধ্যায় আবারও ফিরে আসবো আমাদের বন্ধুত্বের গল্প নিয়ে। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
এসেছি সামসিংয়ে, চলে এসেছি আমরা সামসিং ভিউ পয়েন্টে। এটাই ভিউ পয়েন্ট সামসিংয়ে, নদী চলেছে। আসুন, তাই বলছি ট্রাভেল করুন, ঘুরে যান, এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। সামসিং ভিউ পয়েন্ট থেকে আমরা এখন যাব নিচে, ওই যে নদী মান্নার ইচ্ছা আমরা একটু স্নান করব। চলুন যাওয়া যায়, স্নান আমরা এখন এগুলো করে গুরু গুরু বসে নিচে নামছি। রাস্তাটা খুবই নামতে ভয় পাচ্ছিল। আমি শুধু বুঝলাম যে আমরা যখন এসব থেকে উঠতে পেরেছি তখন এটা উঠতে পারবে। প্রত্যেকে উত্তরবঙ্গ আসুন, উত্তরবঙ্গকে এক্সপ্লোর করুন, কারণ এই উত্তরবঙ্গ সর্বগুণে সম্পূর্ণ, সব আছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মনের মানুষ আছে এখানে, তাই কি না বল? গাড়িটা উঠবে কিনা আমি সেটাই ভাবছি। আমি উঠাই নেবো, তুই হাটে উঠিস, কোনো অসুবিধা নেই। দুই বন্ধু গল্প করতে করতে আমরা নেমে চললাম সামসিংয়ের নদীর দিকে। পাহাড়ের কোল বয়ে চলা স্বচ্ছ জল, চারপাশে সবুজ প্রকৃতি আর নদীর কলকল শব্দ, পরিবেশটা যেন একেবারে অন্যরকম। এত সুন্দর স্বচ্ছ আর ঠান্ডা জল দেখে শেষ পর্যন্ত আমরা নেমেই পড়লাম নদীতে। পাহাড়ি নদীর সেই শীতল জলে স্নান করার অনুভূতিটা সত্যি অসাধারণ। একদিকে নদীর স্রোত, অন্যদিকে পাহাড় আর জঙ্গলের নীরবতা, সব মিলিয়ে মুহূর্তটা যেন একেবারে উপভোগ করার মতো। ভ্রমণের আসল আনন্দ হয়তো এমন ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে, যেগুলো পরে স্মৃতি হয়ে অনেক দিন মনে থেকে যায়। আমরা এখন নদীতে যাচ্ছি স্নান করতে। জল কি খুব ঠান্ডা? জল খুব ঠান্ডা? হ্যাঁ, খুব ঠান্ডা। কেমন লাগছে? তোমাদের বাড়ি কোথায়? শিলিগুড়ি। হ্যাঁ, চ্যানেলের নাম হচ্ছে তো মেঘ পাহাড়ের কাব্য। এই যে আমাদের
ন্যাচারাল সুইমিং পুল গাইস। হ্যালো, আমরা কি বলবো, ভাষা হারিয়ে গেছি, চলে আসুন ঘুরে যান। এতক্ষণ পথে চলতে চলতে বলছিলাম পুরনো বন্ধুদের গল্প। জীবনে ঘোরা দরকার তো, ঘোরা দরকার তো, ট্রাভেল দরকার তো, একদম। আবার দেখা হবে, আবার দেখা হবে, সবার সাথে আবার দেখা হবে। নম্বর থাকলো, আর বালুরঘাট গেলে অবশ্যই ফোন করবেন। আর মজার ব্যাপার হলো, সামসিংয়ের এই নদীতে স্নান করতে করতেই জীবনের খাতায় যোগ হয়ে গেল আরও কিছু নতুন বন্ধুর নাম। পরিচয় হলো বাগডোগরা আর শিলিগুড়ির কয়েকজন দারুণ মানুষের সঙ্গে। ওরা সেদিন ঘুরতে আসেনি, সামসিংয়ে একটি ফুটবল ম্যাচ খেলতে এসেছিল। ভ্রমণের এটাই হয়তো সবচেয়ে সুন্দর দিক। আপনি শুধু নতুন জায়গায় দেখেন না, পরিচিত হন নতুন কিছু মানুষের সঙ্গে। আর কখন যে তারা আপনার গল্পের অংশ হয়ে যায় তা টেরও পাওয়া যায় না। চলুন, স্নান শেষে এবার আমরা রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। স্নানের পরে এই স্নান সেরে সেবককে যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়েছি, খিদা পেয়েছে, প্রচণ্ড খিদা পেয়েছে আমাদের। তো খাওয়াচ্ছে চা না, মামা চাটা ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প? মেঘ ও পাহাড়ের কাব্যের যাত্রায় আমরা শুধু পাহাড়, নদী আর প্রকৃতির গল্পই বলি না, বলি মানুষ, বন্ধুত্ব আর স্মৃতির গল্প। যদি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এখনও যদি মেঘ ও পাহাড়ের কাব্যর পরিবারে যোগ দিয়ে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও নতুন পথের গল্প, আরও নতুন নতুন মানুষের গল্প, আর পাহাড়ের বুক থেকে তুলে আনা আরও কিছু অজানা কাব্য। আমি সৌরভ, বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও দেখা হবে কোনো নতুন গল্পের পথে। ততদিন পর্যন্ত চলো পথে হারিয়ে যাই, গল্প হোক পাহাড়ের সাথে।